বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইনের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে আজকে ক্রিমিনাল কেসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো একটা ক্রিমিনাল ট্রায়ালের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন স্টেজ পার করে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হয়। এটা আমরা যারা আইনজীবী আছি তাদেরও প্রয়োজন, যারা জাজ আছে তাদেরও প্রয়োজন, যারা শিক্ষার্থী আছে তাদেরও প্রয়োজন, যারা শিক্ষানবিশ আইনজীবী আছে তাদেরও প্রয়োজন, মানে সবার প্রয়োজন, ইভেন সাধারণ জনগণের প্রয়োজন। কেননা যে লোকটি মামলা করেছে বা যার বিরুদ্ধে মামলা হয়েছে সে যদি না জানে যে আমার মামলাটি কোন স্টেজে আছে, তাহলে কোনো ক্রমেই চলবে না, হবে না। কারণ হলো কি, যে আমি নিজেই জানি না আমার মামলার কোন স্টেজ। আমরা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, আমরা মূল আলোচনায় আসি, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে আমরা সাধারণত 10টা স্টেজের কথা বলে থাকি। এই 10টা স্টেজ আমাদেরকে পার করতে হয়। প্রথম যে স্টেজ সেটি হলো যে মামলার ফাইলিং। আমরা যখন কোনো মামলার ফাইলিং করি, হয় আমাদেরকে থানায় ফাইলিং করতে হয় অথবা কোর্টে ফাইলিং করতে হয়। গ্রেভ নেচারের কগনাইজেবল অফেন্স, যে মামলাতে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে, সেই মামলাতেও মানে ফাইলিং হয় থানায়, মানে ভয়ঙ্কর অপরাধ যেগুলো খুন, রাহাজানি, এরকমটি। আর যে সমস্ত মামলাগুলো কম নেচারের, অনেক সময় দেখা যায় কম গুরুত্বপূর্ণ, সেই মামলাগুলো আমরা সাধারণত কোর্টে করি। অনেক সময় আইনে বলা থাকে যে এই মামলাটি মানে কোর্টে করতে হবে। এছাড়াও আমরা দেখি সাধারণত যে পুলিশ অনেক সময় মোটর ভেহিকেল অর্ডিন্যান্সে বিভিন্ন জায়গাতে মামলা দেয়, এর মাধ্যমেও নন কক মামলাগুলো তৈরি হয়ে আসে। আমরা এই প্রথম স্টেজ হলো ফাইলিং। দ্বিতীয় স্টেজ যেটা, সেটি হলো পুলিশ ইনভেস্টিগেশন। এই পুলিশ ইনভেস্টিগেশনে অনেক কথা বলা যায়, আমি কথা বলবো এই পুলিশ ইনভেস্টিগেশন নিয়ে। কারণ এখানে অ্যারেস্টের বিধান আছে, মানে সার্চ অ্যান্ড সিজার লিস্টের প্রশ্ন আছে, কনফেশন স্টেটমেন্টে থাকতে পারে, পোস্টমর্টমের বিষয় থাকতে পারে, সিজার লিস্ট করার বিষয় থাকতে পারে, তারপরে ফাইনালি পুলিশ রিপোর্ট আসে, চার্জশিটের ফাইনাল দিয়ে। এরপরে বলছে যে বেলের বিষয়। থার্ড স্টেজ হলো বেল। আমরা অনেক সময় দেখা যায় পুলিশ রিপোর্টের আগেও বেল নিতে পারি, সমস্যা নাই। তো বেলের ক্ষেত্রে সেখানেও বিধান আছে 496 এবং 497 অফ সিআরপিসি। সেখানে বেলেবল অফেন্স হলে বেল পাবে, বেল অফেন্স না হলেও, বেলেবল অফেন্স না হলেও অনেক সময় দেখা যাচ্ছে সেখানেও বেল পাওয়ার বিধান কথা বলা আছে। এবং সেটা হলো কাস্টডি পিরিয়ড বিবেচনা করে কোর্টের এখতিয়ারের উপরে ছেড়ে দিয়েছে, স্বেচ্ছাধীন ক্ষমতা। তবে সেখানে কিছু ডাইরেকশন দেওয়া আছে, যেমন বৃদ্ধ, মহিলা, শিশু, মানে অক্ষম ব্যক্তি, এরকম ব্যক্তির ক্ষেত্রে নর্মালেবল অফেন্স করলেও সেখানে বেলের কথা বলা আছে। ফোর্থ যে স্টেজটা, সেটি হলো চার্জ হিয়ারিং। এটা আমরা চার্জ হিয়ারিং কি বলে থাকি, যে মামলা রেডি ফর ট্রায়াল, সেই সময় চার্জ হিয়ারিং দুই পক্ষ শুনানি করে, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ শুনানি। আমরা মানে মেটেরিয়ালস থাকলে চার্জ ফ্রেম করি, মেটেরিয়ালস না থাকলে ডিসচার্জ করি। এবার চার্জ ফ্রেমিং এর পরে আমাদের তারপরে মানে পঞ্চম স্টেজ যেটা, সেটি হলো এভিডেন্স ট্যাকিং, সাক্ষী গ্রহণ করে থাকি। তো সাক্ষী গ্রহণের ক্ষেত্রে আমরা সাধারণত জিআর মামলাতে পুলিশ সাক্ষী নিয়ে আসে, সিআর মামলাতে তার ব্যক্তিগতভাবে নিয়ে আসতে হয়। এরপরে সাক্ষী প্রমাণ যখন শেষ হয়ে যায়, তখন আমরা 342 এক্সামিনেশন, যেখানে আসামির পরীক্ষার কথা বলে থাকি। আমরা সিআরপিসি 342 ধারাতে বলা আছে যে আসামির বক্তব্য শোনার, মানে ক্রিমিনাল কেসে কখনো আসামির বক্তব্য শোনা হয় না, কিন্তু একটা স্টেজ আছে যে সময় আমরা এই আসামির সাক্ষী, রাষ্ট্রপক্ষের সাক্ষী শেষ হয়ে গেলে আমরা আসামিকে পরীক্ষা করে থাকি, মানে তার কাছে জিজ্ঞেস করে থাকি যে তুমি দোষী কিনা, তুমি যদি নির্দোষ হও তাহলে সেই ক্ষেত্রে তুমি ছাপা সাক্ষী দিবে কিনা। এবার সে যদি ছাপা সাক্ষী দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ছাপা সাক্ষী গ্রহণ করে থাকি। এরপরে আছে আর্গুমেন্ট স্টেজে কিন্তু দুই পক্ষ লয়ার আর্গুমেন্ট করে থাকে, বিভিন্ন আইনের পয়েন্ট থেকে, ফ্যাক্টসের কথা বলে থাকে, তারপর কিভাবে খালাস পাবে বা কিভাবে কনভিকশন হবে, দুই পক্ষ বলে থাকে আর্গুমেন্ট। এরপরে আছে জাজমেন্ট। তো জাজমেন্ট, আমরা সাধারণত জাজমেন্টে এখানে আইনজীবীদের কোনো ভূমিকা নেই, আমাদের জজ সাহেবরা ভূমিকা, মানে জজ সাহেবরা লেখে অথবা ম্যাজিস্ট্রেট সাহেবরা লেখে। এরপরে আমরা সাধারণত বলে থাকি এক্সিকিউশন। জাজমেন্টের পরে আছে এক্সিকিউশন। তো এক্সিকিউশন হয়ে গেলে তো আর মামলা মানে আর থাকে না। তো মানে এক্সিকিউশন আগে এটা অ্যাপিলের প্রশ্ন আসে, যে আমি যদি আমার যে কনভিকশন হয়, জেল জরিমানা হয় অথবা মানে ফাঁসি হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে আমরা আপিল করতে পারি। আপিল করার পরে, আপিল স্টেজ শেষ হওয়ার পরে আমরা এক্সিকিউশনের প্রশ্নটা আসে। তো এই 10টা স্টেজ আমাদের জানতে হবে। আমি মামলাটি কোন স্টেজে আছে আমি নিজে যদি না জানি, তাহলে কোনো ক্রমে এটা হবে না। আমরা সবাই আইন জানবো, আইন মানবো, আর আইনের আপডেট নিয়ে জীবন চলবো, এই প্রত্যাশায় শেষ করি। আল্লাহ হাফেজ।